নমস্কার বন্ধুরা, আরএস গল্প কথায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। বন্ধুরা, আজ আপনারা শুনবেন জিম করবেটের লেখা একটি শিকার কাহিনী, চৌগড়ের বাঘগুলি। আজকের প্রথম পর্ব। আমার সামনের দেওয়ালে যে পূর্ব কুমায়ুনের ম্যাপটি ঝুলছে সেটি অনেকগুলি ক্রস চিহ্নে চিহ্নিত এবং প্রতিটি চিহ্নের নিচে একটি করে তারিখ। চৌগড়ের মানুষখেকো বাঘের নিহত মানুষের হত্যার তারিখ ও সংশ্লিষ্ট অঞ্চলের সরকারি নথিভুক্ত হিসেব বোঝাচ্ছে ওই ক্রসগুলি। এই হিসেব নির্ভুল এমন দাবি আমি করি না, কেননা 2 বছর ধরে আমি ম্যাপটি সম্পূর্ণ করি, আর এ সময়কালে সবগুলো হত্যার খবর আমাকে দেওয়া হয়নি। তাছাড়া যেসব মানুষ শুধু জখম হয় ও পরিণামে মারা যায়, ক্রস চিহ্ন ও দিনাঙ্কে তাদের সম্মানিত করা হয়নি। প্রথম ক্রসটির দিনাঙ্ক 15 ডিসেম্বর 1925 এবং শেষটির 21 মার্চ 1930। সীমানা জ্ঞাপক ক্রসগুলির মাঝামাঝি দূরত্ব হল উত্তর থেকে দক্ষিণে 50 মাইল এবং পূব থেকে পশ্চিমে 30 মাইল। 1500 বর্গমাইলের এই এলাকাটি হল পাহাড় ও উপত্যকা। সেখানে শীতে পড়ে থাকে গভীর তুষার, আর উপত্যকাগুলি গ্রীষ্মে জ্বলে খাক হয়। এই এলাকা জুড়ে চৌগড়ের বাঘ এক সন্ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করেছিল। এই অঞ্চল জুড়ে ইতস্তত বিক্ষিপ্ত বিভিন্ন আয়তনের গ্রাম। কয়েকটিতে 100 বা তারও বেশি সংখ্যায় মানুষ, অন্যগুলিতে আছে শুধু ছোট ছোট একটি বা দুটি পরিবার। পায়ে চলা পথ সংযুক্ত করেছে গ্রামগুলিকে। মানুষ খালি পায়ে হেঁটে যাওয়ার ফলে সেগুলি পায়ের চাপে শক্ত হয়ে গেছে। এই পথগুলির কয়েকটি গেছে নিবিড় বনের ভেতর দিয়ে, আর যখন কোনো নরখাদক সে পথে চলাকে বিপজ্জনক করে তোলে, গ্রামে গ্রামে সংযোগ চালু রাখা হয় চেঁচিয়ে। এক বিশাল পাথর অথবা বাড়ির ছাদ এমনই কোনো গুরুত্বপূর্ণ জায়গায় দাঁড়িয়ে একটি লোক কুক ছাড়ে প্রতিবেশী গ্রামের লোকজনের দৃষ্টি আকর্ষণ করতে, এবং সে কুক ডাকের উত্তর এলে বার্তাটি তীক্ষ্ণ ও উচ্চ স্বরে চেঁচিয়ে জানানো হয়। গ্রাম থেকে গ্রামে বার্তাটি ফেরে এবং এক অবিশ্বাস্য রকম সংক্ষিপ্ত সময়কালের মধ্যে বিস্তীর্ণ এলাকার সবটুকুতে প্রচারিত হয়। 1929 সালের ফেব্রুয়ারিতে এক জেলা সম্মেলনে দেখলাম এই বাঘটি মারতে চেষ্টা করব বলে কথা দিয়ে ফেলেছি। কুমায়ুন ডিভিশনে সে সময়ে 3টি নরখাদক ছিল, এবং যেহেতু চৌগড়ের বাঘটি সর্বাধিক ক্ষতি করেছিল, আমি প্রথমে ওটির উদ্দেশ্যে যাওয়াই স্থির করলাম। গভর্নমেন্টের দেওয়া সেই ক্রস ও দিনাঙ্ক সংবলিত ম্যাপটিতে দেখা গেল কালা আগর শৈলশিরার উত্তর ও পূব মুখের গ্রামগুলিতে মানুষখেকোটি সবচেয়ে বেশি সক্রিয়। এই শৈলশিরাটি প্রায় 40 মাইল লম্বা। এটি উঠে গেছে 8500 ফুট অবধি এবং চূড়ার দিকে এটি নিবিড় বনে ঢাকা। এর উত্তর দিয়ে বরাবর চলে গেছে একটি জঙ্গলে পথ। কোনো কোনো জায়গায় তা মাইলের পর মাইল গেছে ওক ও রডোডেন্ড্রনের নিবিড় জঙ্গল দিয়ে। অন্যত্র এটি জঙ্গল ও চাষ জমির সীমারেখা সৃষ্টি করেছে। এক জায়গায় পথটি দড়ির ফাঁসের মতো এক বৃত্ত রচনা করেছে। এই বৃত্তের মাঝে অবস্থিত কালা আগর ফরেস্ট বাংলো। এই বাংলোটি ছিল আমার উদ্দিষ্ট, এবং 1929 সালের এপ্রিলের এক সন্ধ্যায় সেখানে পৌঁছলাম আমি 4 দিনের পদযাত্রার শেষে। শেষ পর্যায়ে 4000 ফুট খাড়া চড়াই ভাঙার পর। এই অঞ্চলের শেষ নিহত মানুষ একটি 22 বছরের ছেলে। সে তাদের পালিত পশু চড়াবার সময় নিহত হয়। আমার পৌঁছবার পরদিন সকালে আমি যখন প্রাতরাশ খাচ্ছিলাম, যুবকটির ঠাকুমা আমার সঙ্গে দেখা করতে এলো। সে আমাকে জানায় কোনো প্ররোচনা ব্যতিরেকেই নরখাদকটি পৃথিবীতে তার যে একমাত্র আপনজন ছিল তাকে মেরেছে। যেদিনও জন্মায় সেদিন থেকে শুরু করে ওর নাতির আদ্যপান্ত ইতিহাস আমাকে বলে। ওর গুণগুলি
বারবার তুলে ধরে সে আমাকে। বাঘের টোপ হিসেবে তার 3টি দুধেল মোষকে নিতে বলল ওর মোষের সহায়তায় আমি বাঘটি মারলে পরে ও এই মনে করে সান্ত্বনা পাবে যে নাতির মৃত্যুর প্রতিশোধ নিতে ও সহায়তা করেছে। এই পূর্ণবয়স্ক প্রাণীগুলি আমার কোনো কাজে লাগবে না, কিন্তু ওদের নেবার ব্যাপারে প্রত্যাখ্যান জানালে আঘাত করা হবে তা জেনে আমি সেই বৃদ্ধাকে ধন্যবাদ জানালাম এবং তাকে আশ্বস্ত করলাম। নৈনিতাল থেকে সঙ্গে করে যে 4টি বাচ্চা মদ্দামোষ এনেছি সেগুলো খতম হবার সঙ্গে সঙ্গেই আমি ওর কাছে টোপের জন্য সাহায্যপ্রার্থী হব। কাছাকাছি গ্রামের গ্রাম মোড়লরা তখন একে একে জড়ো হয়েছে, আর তাদের কাছে আমি শুনলাম যে শৈলশিরাটির পূব দিকের ঢালে 20 মাইল দূরে একটি গ্রামে 10 দিন আগে শেষ দেখা গেছে বাঘটিকে। সেখানে সে একটি লোক ও তার স্ত্রীকে হত্যা করেছে, খেয়েছে। 10 দিনের পুরনো নিশানা অনুসরণ করার মতো নয়, এবং গ্রাম মোড়লদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর আমি শৈলশিরার পূব দিকে ডালকানিয়া গ্রামের উদ্দেশ্যে রওনা হওয়া স্থির করলাম। কালা আগর থেকে ডালকানিয়া 10 মাইল দূরে, এবং যেখানে সেই লোকটি এবং তার স্ত্রী নিহত হয়েছে সেই গ্রামের সঙ্গেও ডালকানিয়ার দূরত্ব সমানই। ডালকানিয়া এবং তার সংলগ্ন গ্রামগুলি যত সংখ্যক ক্রস অর্জন করেছে তা থেকে বোঝা যায় এই গ্রামগুলির কাছাকাছি বাঘটির প্রধান ঘাঁটি। পরদিন সকালে প্রাতরাশের পর আমি কালা আগর থেকে রওনা হলাম এবং চললাম জঙ্গলের পথ ধরে। শুনেছিলাম পথটি আমাকে নিয়ে যাবে শৈলশিরার শেষে। সেখানে আমাকে জঙ্গলের পথটি ছাড়তে হবে। একটি পথে পাহাড়ের উতরাইয়ে যেতে হবে ডালকানিয়া। নিবিড় অরণ্যের মধ্য দিয়ে শৈলশিরান্ত অবধি চলে যাওয়া এই পথটি খুব কম ব্যবহার হয়, আর চলতে চলতে পথটিতে নিশানা খুঁজতে খুঁজতে বেলা 2টোর সময়ে আমি একটি জায়গায় পৌঁছলাম। সেখানে এসে পথটি শেষ হয়েছে। এখানে এসে ডালকানিয়ার একদল লোকের সঙ্গে দেখা হলো। তারা কুকডাক সংযোগ ব্যবস্থার মাধ্যমে তাদের গ্রামে আমার ক্যাম্প করার উদ্দেশ্যের কথা শুনেছে এবং শৈলশিরায় এসেছে আমাকে জানাতে ডালকানিয়ার 10 মাইল উত্তরে একটি গ্রামে একদল মেয়ে যখন শস্য কাটছিল তাদের বাঘটি আক্রমণ করেছে। আমার ক্যাম্পের সরঞ্জামবাহী লোকরা 8 মাইল হেঁটেছে। আরও হাঁটতে তারা বেশ ইচ্ছুকই ছিল, কিন্তু 10 মাইল দূরের সে গ্রামটির পথ খুব এবড়োখেবড়ো এবং ঘন জঙ্গলের ভেতর দিয়ে তা গেছে। গ্রামবাসীদের কাছে এ খবর জেনে আমার লোকজনকে ওদের সঙ্গে ডালকানিয়া পাঠাবার এবং বাঘের আক্রমণস্থলে একা যাবার সিদ্ধান্ত নিলাম আমি। আমার ভৃত্য তখনই আমার জন্য ভরপেট খানা পাকাতে ব্যস্ত হলো এবং ভরপেট খেয়ে বেলা 3টে আমি 10 মাইল হাঁটা পথে রওনা দিলাম। অনুকূল অবস্থায় 10 মাইলের পথ 2.5 ঘন্টার ব্যাপার, কিন্তু এক্ষেত্রে পরিস্থিতি আর যা হোক মোটেই অনুকূলে ছিল না। পাহাড়ের পূব দিক ধরে ধাবমান পথটি সুগভীর গিরিখাতে ঘুরে ঘুরে ঢুকেছে আর বেরিয়েছে। তার কিনারায় যথাক্রমে আছে পাথর, নিবিড় ঘন ঝোপ আর গাছপালা। যখন প্রতিটি আড়াল এক ক্ষুধার্ত নরখাদকের চেহারায় আকস্মিক মৃত্যুতে গোপন রাখতে সক্ষম এবং সে আড়ালের কাছে যেতে হয় সাবধানে, তখন অগ্রগতি মন্দ হতে বাধ্য। উদ্দিষ্ট স্থল থেকে আমি তখনও বহু মাইল দূরে। তখন নিভু নিভু দিন আমাকে হুঁশিয়ারি জানিয়ে দিল থামার সময় হয়েছে। অন্য যে কোনো অঞ্চলে তারার নিচে শুকনো পাতার এক বিছানায় ঘুমানো এক বিশ্রাম ভরা রাতের প্রতিশ্রুতি দেয়, কিন্তু এখানে মাটিতে ঘুমানো মানে এক অতি অপ্রীতিকর মৃত্যুকে আহ্বান জানানো। এক উপযুক্ত গাছ নির্বাচনে দীর্ঘদিনের অভ্যাস, তাতে আরামে ঘুমোবার ক্ষমতা গাছের ওপরে ঘুমানোকে এক তুচ্ছ ব্যাপারে পর্যবসিত করেছে। এবারটা আমি বেছেছিলাম একটি ওক গাছ এবং রাইফেলটি একটি ডালে শক্ত করে বেঁধে আমি কয়েক ঘন্টা ঘুমিয়েছি। তখন গাছের নিচে বহু জানোয়ারের খসখস শব্দে জেগে উঠলাম। শব্দটি এগিয়ে গেল এবং অচিরে গাছের ছালের ওপর নখ আছড়ানোর আওয়াজ পেলাম ও বুঝলাম একটি ভাল্লুক পরিবার কয়েকটি কারফল গাছে উঠছে। পাহাড় গাত্রের একটু নিচের দিকে গাছগুলিকে দেখেছিলাম। আমাদের পাহাড়ে 6000 ফুট উচ্চতায় কারফল দেখা যায়।
গাছগুলি উচ্চতায় প্রায় 40 ফুট হয় এবং তাতে ছোট লাল অতি সুমিষ্ট ফল হয়। মানুষ এবং ভাল্লুক উভয়েই তার কদর করে থাকে। খাবার সময়ে ভাল্লুকরা ভারী ঝগড়াটে এবং ওরা মন খুশি করে ভরপেট খেয়ে চলে না যাওয়া অবধি ঘুমানো অসম্ভব হলো। অরণ্য বেষ্টিত 15 বিঘা হাসিল জমিতে 2টি কুঁড়েঘর ও একটি বাথান সংবলিত গ্রামটিতে আমি যখন পৌঁছলাম তখন সূর্য 2 ঘন্টা হলো উঠে গেছে। মানুষগুলি আতঙ্কে বিবশ হয়েছিল এবং আমাকে দেখে অত্যন্ত আনন্দিত হলো। কুঁড়েঘরগুলি থেকে কয়েক গজ দূরের গমক্ষেতটি সাগ্রহে দেখিয়ে দেওয়া হলো আমায়। সেখানে শস্য কাটতে ব্যস্ত 3টি মেয়েকে তাক করছিল বাঘটা পেট মাটিতে ঠেকিয়ে। তাকে সময় থাকতে কোনো মতে দেখে ফেলা হয়। যে লোকটি বাঘটাকে দেখে ও চেঁচিয়ে হুঁশিয়ার করে সে আমাকে বলল বাঘটা পিছু হটে জঙ্গলে ঢুকে যায়। সেখানে তার সঙ্গে যোগ দেয় দ্বিতীয় আরেকটি বাঘ। আর 2টি জানোয়ারই পাহাড়ের গা ধরে নেমে নিচের উপত্যকায় চলে যায়। 2টি কুঁড়েঘরের বাসিন্দারাই ঘুমোতে পারেনি, কেননা শিকার হাতছাড়া হওয়াতে সারা রাত ধরে বাঘগুলো অল্পক্ষণ বাদে বাদে ডাকে এবং আমি পৌঁছবার সামান্য কিছুক্ষণ আগে ওরা ডাক থামিয়েছে সবে। এই যে কথাটি যে বাঘ আছে 2টো, তা ইতিমধ্যে যে রিপোর্ট পেয়েছি তাকেই সমর্থন করল। মানুষ খেকোটির সঙ্গে থাকে এক বড় সড়ো শাবক। আমাদের পাহাড়ের লোকজন খুবই আতিথ্যপরায়ণ, আর গ্রামবাসীরা যখন জানল আমি জঙ্গলে রাতটা কাটিয়েছি আমার ক্যাম্প ডালকানিয়াতে, ওরা আমার জন্যে খানা পাকাবার প্রস্তাব করল। আমি জানতাম তাতে ছোট্ট গ্রামটির ভাড়ারে টান পড়বে, তাই চাইলাম 1 পেয়ালা চা। কিন্তু যেহেতু গ্রামে কোনো চা ছিল না, আমাকে দেওয়া হলো ঝোলা গুড়ে অত্যধিক মিষ্টি করা টাটকা দুধের একটি গেলাস। অতীব তৃপ্তিদায়ক পানীয়, তেমন মন্দ লাগারও নয় যখন ওতে অভ্যস্ত হয়ে যায় কেউ। আমার আতিথ্যদাতাদের অনুরোধে যখন গমের ফসলের বাকিটুকু কাটা হলো আমি পাহারায় মোতায়েন থাকলাম, আর ওদের শুভেচ্ছা নিয়ে মধ্যাহ্নে নেমে গেলাম উপত্যকায়। যেদিকে বাঘগুলিকে ডাকতে শোনা গেছে সেই দিকে লাঠিয়া, নন্ধাউর ও পূর্ব গৌলা, এই 3টি নদীর জলবিভাজিকা থেকে শুরু হয়ে উপত্যকাটি দক্ষিণ পশ্চিমে চলে গেছে 20 মাইল। এটি নিবিড় বনে ঢাকা, নিশানা অনুসরণ অসম্ভব। আর বাঘগুলিকে দেখার আমার একমাত্র উপায় হলো ওদের আমার প্রতি আকৃষ্ট করা অথবা ওদের হদিশ পেতে অরণ্য প্রাণীদের সাহায্য পাওয়া। আপনাদের মধ্যে যদি কেউ পায়ে হেঁটে মানুষখেকো বাঘ শিকারের স্পোর্টে রত হতে ইচ্ছুক হয়ে থাকেন তাদের এটি জেনে রাখা ভালো যে জঙ্গলের পাখি ও পশু ঈশ্বরদত্ত 4টি প্রধান বায়ুস্রোত এই জাতের শিকারে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিকারী স্বীয় নিরাপত্তা এবং তিনি যে শিকারকে মারতে চান তার গতিবিধি সম্পর্কে জানার জন্যে যেসব বিপদজ্ঞাপক ডাকের ওপর বহুদূর অবধি নির্ভর করেন সেগুলি যেসব প্রাণীরা ডাকে তাদের নাম দেওয়ার জায়গা এ নয়, কেননা এদেশে পাহাড়ের চড়াই অথবা উতরাইয়ে 3 বা 4 মাইল ওঠা বা নামার অর্থ দ্বারায় 3 বা 4 হাজার ফুট উচ্চতা এবং উচ্চতা ভেদে জানোয়ারের তারতম্য ঘটে। অবশ্য সকল উচ্চতাতেই বাতাস একটি সদাই বিরাজ ব্যাপার এবং পায়ে হেঁটে মানুষখেকো শিকার প্রসঙ্গে এর গুরুত্ব সম্পর্কিত কয়েকটি কথা অবান্তর হবে না এখানে। বাঘরা জানে না যে মানুষের গন্ধ বিষয়ে কোনো বোধ নেই, আর কোনো বাঘ যখন মানুষখেকো হয়ে ওঠে সে বন্যপ্রাণীদের সঙ্গে যেমন মানুষের সঙ্গেও ঠিক একই আচরণ করে। উজান বাতাসে উদ্দিষ্ট শিকারের কাছে এগোয়, নয়তো ভাটি বাতাসে শিকারের জন্য ওত পেতে থাকে। যখন উপলব্ধি করা যায় যে সময়ে শিকারী বাঘের দেখা পেতে চেষ্টা করছেন বাঘ তখন শিকারীকে তাক করছে অথবা তার জন্যে ওত পেতে বসে আছে সে খুবই সম্ভব, তখন ওপরে যে বিষয়ের কথা বলা হলো তার গুরুত্ব স্পষ্ট হয়ে ওঠে। বাতাসের ব্যাপারটি শিকারীর অনুকূলে না থাকলে বাঘের উচ্চতা, লোমের রং ও নিঃশব্দে চলাফেরার ক্ষমতার কারণে এ প্রতিযোগিতা অতীব অসম হয়ে দাঁড়াত। যখন চুপিসারে অথবা ওত পেতে মারা হয় তখন সর্বক্ষেত্রেই শিকারের কাছে আসা হয় পেছন থেকে। শিকারী যদি বায়ুপ্রবাহকে সম্পূর্ণ কাজে লাগাতে সমর্থ না হন তবে যে জঙ্গলে মানুষখেকো অপেক্ষা করে আছে বলে বিশ্বাস করবার সকল কারণ আছে
তেমন নিবিড় জঙ্গলে প্রবেশ করা শিকারীর পক্ষে আত্মহত্যার শামিল এক ব্যাপার হবে। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, যদি ধরে নিই এগোবার জমিটা এমন যেদিক থেকে বাতাস বইছে শিকারীকে সেদিকেই এগোতে হচ্ছে, তাহলে বিপদ থাকবে শিকারীর পেছনে। সেক্ষেত্রে সেই বিপদের সঙ্গে মোকাবিলা করতে তিনি সামান্যই সক্ষম হবেন। তবে ঘন ঘন এদিক থেকে ওদিক বাতাস কেটে চলতে থাকলে শিকারী সে বিপদকে যথাক্রমে বায়ে ও ডাইনে রেখে চলতে পারবেন। ছাপার হরফে এই পরিকল্পনাটি তেমন চিত্তাকর্ষী বোধ না হতে পারে, কিন্তু কার্যকালে এটিতে ফল দর্শায়। আর যে দুর্ভেদ্য জঙ্গলে এক ক্ষুধার্ত মানুষকে ওত পেতে আছে, তার ভেতর দিয়ে উজান বাতাসে যেতে হলে এর চেয়ে ভালো বা নিরাপদ কোনো পন্থা আমি জানি না। বাঘগুলিকে না দেখে জঙ্গলে তাদের উপস্থিতি বিষয়ে পাখি বা পশুর কাছে কিছুমাত্র জানান না পেয়ে সন্ধ্যা নাগাদ পৌঁছে গেলাম উপত্যকার উচ্চতর প্রান্তে। উপত্যকার উত্তর দিকে অনেক উঁচুতে একটি বাথানি একমাত্র বসতস্থান যা চোখে পড়ল। আজ দ্বিতীয় রাতে গাছ বাছাইয়ের ব্যাপারে সযত্ন ছিলাম আমি, এবং তার পুরস্কার পেলাম রাতভর অনুপদ্রব বিশ্রাম। আধার ঘনাবার অল্প পরেই বাঘগুলি ডাকে, আর কয়েক মিনিট বাদে উপত্যকা প্রতিধ্বনিত করে ভেসে আসে গাদা বন্দুকের দুটি গুলির আওয়াজ। তার পেছনে আসে গোবাথানের গাইচরিদের প্রচুর হইহল্লা। তারপর থেকে নিশীথ নিঃশব্দই ছিল। পরদিন বিকেলের মধ্যে আমি উপত্যকাটির সবটুকু আতিপাতি করে দেখে ফেললাম। ডালকানিয়ায় আমার লোকজনের সঙ্গে মিলিত হবার উদ্দেশ্যে একটি ঘাস ঢাকার ঢাল দিয়ে চড়াই ভাঙছি। এমন সময়ে বাথানটির দিক থেকে এক লম্বা টানা কুক ডাক শুনলাম। আবার একবার কুকটি পুনর্বার ডাকা হলো, এবং উত্তরে আমার জবাব পাঠালে পরে একটি লোককে একটা খুঁচিয়ে বেরিয়ে আসা পাথরে চড়তে দেখলাম। এই সুকেন্দ্রিত জায়গা থেকে ও উপত্যকা পেরিয়ে চিৎকার করে ওর প্রশ্ন পাঠালো, নৈনিতাল থেকে যিনি মানুষকে মারতে এসেছেন আমি সেই সাহেব কিনা। যখন তাকে বললাম আমি সেই সাহেব, সে খবর দিল যে দুপুর নাগাদ উপত্যকার যেদিকে আমি আছি সেদিকের এক গিরিখাত থেকে ওর গরুর পাল ভয়ে ছুটে বেরিয়ে আসে, এবং বাথানে ওরা পৌঁছলে পরে ও ওদের গুনতি করে, এবং গুনতির পর দেখে একটি সাদা গরুকে পাওয়া যাচ্ছে না। আমি যেখানে দাঁড়িয়েছিলাম তা থেকে 8 মাইল পশ্চিমে গত রাতে ও যে বাঘদের ডাকতে শুনেছে, ওর সন্দেহ গরুটিকে তারাই মেরেছে। এই খবরের জন্যে ওকে ধন্যবাদ জানিয়ে গিরিখাটটি তল্লাশি করতে রওনা হলাম আমি। খাটটির কিনারা ধরে স্বল্প দূরে এগিয়েছি। পলায়মান গরুর পালের খুরের চিহ্ন পেয়ে গেলাম, আর সেই খুরের চিহ্ন ধরে পেছন পানে গিয়ে যেখানে গরুটি নিহত হয়েছে সে জায়গাটি খুঁজে পেতে কোনো কষ্ট হলো না আমার। গরুটিকে মারার পর বাঘরা ওটাকে নিয়ে খাড়াই পর্বত পার্শ্ব ধরে গিরিখাতে নেমে গেছে। ছেঁচড়ে নেবার চিহ্ন ধরে এগোনো বুদ্ধির কাজ নয়, তাই উপত্যকা ধরে নেমে আমি অনেক দূর থেকে সম্পূর্ণ ঘুরে গেলাম, এবং যেখানে মরিটি থাকবে বলে আশা করছি সেখানে গেলাম গিরিখাতটির অন্য দিক থেকে। গিরিখাতের যেদিক দিয়ে মরি নিয়ে নেমে যাওয়া হয়েছে তার চেয়ে এই পাশটি কম খাড়াই, এবং ওত পেতে তাক করার আদর্শ জায়গা এটি। কচি ঢেঁকিশাক বনে ঘন ও নিবিড়, ছায়ার মতো নিঃশব্দে পায়ে পায়ে আমি ঢেঁকিশাকের বন দিয়ে পথ করে নিয়ে চললাম। গাছগুলি আমার কোমর ছাপিয়ে উঠেছে। আমি যখন গিরিখাতের অঙ্ক থেকে আন্দাজ 30 গজ দূরে, সামনে একটি নড়াচড়া চোখে ধরা পড়ল। বাতাসে ছিটকে উঠল একটি সাদা পা। সেটি ভীষণ জোরে ছটফটালো। পর মুহূর্তেই গলার গভীরে গর্জন। বাঘগুলি মুড়ি নিয়ে বসেছে, এবং সুস্বাদু গ্রাস নিয়ে ওদের মতবিরোধ ঘটেছে। বহু মিনিট ধরে আমি একেবারে নিস্পন্দ দাঁড়িয়ে থাকলাম। পাটি ছটফটাতে থাকলো, তবে গর্জনের আর পুনরাবৃত্তি হলো না। এর চেয়ে কাছে যাওয়া ঠিক হবে না, কেননা আমাকে দেখা যাবে না। এভাবে যদি ওই 30 গজ যেতে সক্ষম হইও এবং একটা বাঘকে মেরে ফেলতে পারি, তবুও অন্যটি আমার উপরে এসে পড়তে পারে, নাও পারে। আর পড়লে পরে যে জমিতে আছি তা আমাকে প্রাণ বাঁচাবার কোনো সুযোগই দেবে না। বাঁ দিকে আমার সামনে 20 গজ দূরে বাঘগুলির থেকে প্রায় সমানই দূরত্বে আন্দাজ 10 থেকে 15 ফুট উঁচু একটি পাথরের ঢিপি।
চুপি চুপি ওটিতে পৌঁছতে পারলে হয়তো বাঘগুলিকে অনায়াসে মারতে পারবো। তার পুরো দস্তুর সম্ভাবনা আছে। হাতে আর হাঁটুতে ভর দিয়ে হামাগুড়ি টেনে রাইফেলটিকে সামনে ঠেলতে ঠেলতে ঢেঁকি শাকের ভেতর দিয়ে হামা টেনে সেই পাথরের আড়ালে পৌঁছলাম। দম ফিরে পেতে 1 মিনিট থামলাম। নিশ্চিত হয়ে নিলাম যে রাইফেলে গুলি ভরা আছে। তারপর পাথরে চললাম। পাথরের মাথা ও আমার চোখ এক সমান লাইনে তখন টোপকে নিচে চাইলাম এবং বাঘ দুটিকে দেখলাম। একটি বাঘিনী গরুটির পেছন থেকে খাচ্ছিল, অন্যটি কাছে শুয়ে থাবা চাটছিল। দুটি বাঘিনীকেই দেখতে সমান আকারে দেখালো, কিন্তু যেটি থাবা চাটছিল তার রং অন্যটির চেয়ে অনেক পর্দা পাতলা। এই হালকা রং ওর বয়সের কারণে, এবং এই বাঘিনীটি বৃদ্ধ নরখাদকটি। এই সিদ্ধান্ত করে খুব সযত্নে ওর দিকে মাছির টিপ করলাম এবং গুলি ছুড়লাম। আমার গুলিতে ও পেছনে ছিটকে উঠে চিত হয়ে পড়ে গেল। ওদিকে অন্যটি বড় বড় লাফে গিরিঘাটটি ধরে ছুটল এবং আমি দ্বিতীয় ট্রিগারটি টিপতে পারার আগেই সে চোখের আড়ালে চলে গেল। যে বাঘিনীকে গুলি করলাম সে আর নড়েনি এবং ও মরেছে তাতে নিশ্চিত হবার জন্যে ওর গায়ে পাথর ছোড়ার পর আমি এগোলাম, এবং তারপরই ভীষণ এক নৈরাশ্যের অভিজ্ঞতা হলো। কেননা কাছে এসে একটি চাহনিতেই আমাকে বলে দিল আমি ভুল করেছি, মেরেছি শাবকটিকে। পরবর্তী 12 মাসে 15টি প্রাণহানিতে এ ভুলের মাসুল গুনতে হয়, এবং একবার আমার প্রাণও খোয়া যেতে বসে। এই জোয়ান বাঘিনীটি যদিবা নিজে কোনো মানুষকে না মেরেও থাকে, সম্ভবত ওর মাকে মানুষ মারতে সাহায্য করেছে। পরে দেখেছিলাম আমার এই ধারণা সত্যি। এই চিন্তায় নৈরাশ্য কিছুটা কমল। আর আমার অনুভূতিতে সান্ত্বনার প্রলেপ দেবার জন্যও বলি, একথা সত্যি। মানুষের মাংসের লালিত হবার পর এই বাঘিনীটি ভবিষ্যতে মানুষখেকো হয়ে ওঠা সম্ভব। এই হিসেবে ওকে বিচার করা হবে, এও হতে পারত। সহায়তা পেলে এবং প্রয়োজনীয় সরঞ্জাম থাকলে ফাঁকা জায়গায় বাঘের চামড়া ছাড়ানো এক সহজ কাজ। কিন্তু এখানে সেই কাজ আর যাই হোক সোজা নয়, কেননা আমি একা। চারিদিকে ঘিরে আছে ঘন বন, আর একটি পেন নাইফ আমার একমাত্র সরঞ্জাম। যদিও মানুষ খেকোটির তরফ থেকে কোনো প্রকৃত বিপদের আশঙ্কা নেই, কেননা বাঘরা কখনো ওদের দরকারের বেশি মারে না। তবু আমার মনের পেছনে এক অস্বস্তির অনুভূতি থেকেই গেল। বাঘিনীটি ফিরে এসেছে এবং আমার প্রতিটি নড়াচড়া লক্ষ্য করছে। এই শ্রমসাধ্য কাজ শেষ হবার আগেই সূর্য অস্ত গেল প্রায়, এবং যেহেতু আমাকে আরও একটি রাত জঙ্গলে কাটাতে হবে, যেখানে আছি সেখানেই থাকা স্থির করলাম। ওর থাবার ছাপ দেখে যেমন বুঝেছিলাম বাঘিনীটি এক অতি প্রাচীন জানোয়ার, এবং যেখানে যত বন্দুকবাজ মানুষ প্রায় তত বন্দুক আছে, এমন এক জেলায় সারা জীবন বাস করার ফলে ওর মানুষ এবং মানুষের আচার আচরণ বিষয়ে আর কিছু শেখার নেই। রাতে কোনো সময়ে ও মরির কাছে ফিরে আসতে পারে এবং সকালে আলো হওয়া অবধি কাছাকাছি থাকতে পারে, এরকম হলেও হতে পারে। বাধ্যতার কারণেই আমার গাছ বাছাইয়ের ব্যাপারটি বাধাবাধি হয়ে গেল, এবং যে গাছে সে রাত কাটালাম, যত গাছে আমি 12 ঘন্টা কাটিয়েছি তার মধ্যে এটি সবচেয়ে কম আরামের বলে সকালের মধ্যেই প্রমাণ মিলল। থেমে থেমে বাঘিনীটি সারা রাত ধরে ডাকল, আর সকাল যতই কাছে এলো ডাকটি ক্ষীণ থেকে ক্ষীণতর হলো। অবশেষে তা মিলিয়ে গেল আমার উপরের শৈলশিরায়। যখন বস্তু জগৎ দেখবার আয়তায় এলো, আমি নামলাম গাছ থেকে। শরীরে খিল ধরল, শরীর আড়ষ্ট, ক্ষুধার্ত। 64 ঘন্টা আছি বিনা আহারে, পোশাক গায়ে সাটা। রাতে 1 ঘন্টা বৃষ্টি হয়েছে। বাঘিনীর চামড়া আমার কোটে বেঁধে নিয়ে রওনা হলাম ডালকানিয়ার উদ্দেশ্যে। বাঘের চামড়া যখন কাঁচা আছে তা কখনো ওজন করিনি আমি, আর মাথা ও থাবা শুদ্ধ ওই চামড়াটি, যেটি সেদিন 15 মাইল বয়ে নিয়ে যাই, রওনা হবার সময়ে সেটির ওজন যদি 40 পাউন্ড হয়ে থাকে, আমি হলপ করে বলতে পারি গন্তব্যে পৌঁছবার আগে সেটির ওজন দাঁড়িয়েছিল 200 পাউন্ড। নীল স্লেট পাথরের বড় বড় টালি বসানো 12টি বাড়ির 12 আড়ি এক উঠোনে দেখলাম আমার লোকজন 100
অথবা তারও বেশি গ্রামবাসীদের সঙ্গে পরামর্শ করছে। দুটো বাড়ির মাঝখানের 1 গজ চওড়া এক গলি দিয়ে আমার ঢোকা কারো চোখে পড়েনি, এবং গোল হয়ে মাটিতে বসে থাকা লোকজনের মধ্যে রক্ত মাখামাখি বিধ্বস্ত চেহারায় আমি যখন টলতে টলতে ঢুকলাম, তখন যে স্বাগতম পেয়েছিলাম তা থাকবে আমার স্মৃতিতে, যতকাল স্মৃতি থাকে ততকাল। গ্রাম থেকে 100 গজ দূরে নাড়াভরা খেতে আমার 40 পাউন্ড তাঁবু খাটানো হয়েছিল। সেখানে আমি পৌঁছতে না পৌঁছতেই দুটো সুটকেস আর গ্রাম থেকে চেয়ে আনা তক্তায় বুদ্ধি করে তৈরি একটি টেবিলে আমার জন্যে চা সাজিয়ে দেওয়া হলো। নাড়া হলো শস্য কাটার পর তার যে গোড়া থাকে তাকে বোঝায়। পরে আমাকে গ্রামবাসীরা বলে, মানুষ খেকোটি আমাকে শিকার বলে শেষ করেছে এ কথা বিশ্বাসে অস্বীকার করে আমার লোকজন। তারা আমার সঙ্গে বহু বছর আছে আর অনুরূপ বহু অভিযানে আমার সঙ্গে গেছে। তারা আমি ফিরে আসব এই আশায় 1 কেটলি জল রাতে দিনে ফুটন্ত রেখেছিল, এবং ডালকানিয়া ও সমীপবর্তী গ্রামগুলির গ্রাম মোড়লকে আমি নিখোঁজ বলে আলমোড়া ও নৈনিতালে খবর পাঠাবার ব্যাপারে আগাগোড়া প্রবল বাধা দিয়েছিল। গরম জলে স্নান বাধ্য হয়েই তা খোলা জায়গায়, এবং তা প্রকাশ্যেই করতে হলো। কে আমায় দেখল তা ভাবার পক্ষে আমি তখন বড় বেশি নোংরা, বড় বেশি ক্লান্ত। তারপর ভরপেট ডিনার। আমি রাতের মতো শুয়ে পড়ার কথা ভাবছিলাম, এমন সময়ে বিদ্যুতের একটি ঝলক, তারপর প্রচণ্ড বজ্র গর্জন ঝড়ের আগমন ঘোষণা করল। খেতে তাঁবুর খোঁটা সামান্যই কাজে লাগে যখন তাড়াহুড়োয় খোঁটাটি জোগাড় করা হয়, আর তেমন খোঁটাতেই তাঁবুর দড়ি বাঁধা ছিল। বাড়তি নিরাপত্তার জন্যে তাঁবুতে যা পাওয়া গেল সব দড়ি তাঁবুর মাথা দিয়ে কোনাকুনি করে ফেলে খোঁটার সঙ্গে বাঁধা হলো। বৃষ্টি বাতাসের ঝড় রইল 1 ঘন্টা। এ ছোট্ট তাঁবু যা সয়েছে তার মধ্যে সবচেয়ে অন্যতম প্রবল এক ঝড়। তাঁবু খাড়া রাখবার অনেকগুলো দড়ি ক্যানভাস থেকে ছিঁড়ে গেল, কিন্তু খোঁটাগুলো আর কোনাকুনি দড়িগুলো টিকে গেল। আমার অধিকাংশ মালপত্রই জবজবে হয়ে ভিজে গেল। বেশ কয়েক ইঞ্চি গভীর এক ছোট্ট নদী বইতে থাকলো তাঁবুর এ মাথা থেকে ও মাথা অবধি। তবে আমার বিছানা তুলনায় অবশ্য শুকনোই ছিল, আর রাত 10টার মধ্যে যে বাড়িটি গ্রামের লোকরা ওদের ব্যবহারার্থে দিয়েছে সে বাড়িতে বন্ধ দরজার পেছনে আমার লোকজন নিরাপদ আশ্রয়ে ঢুকে গেল, এবং সঙ্গী হিসেবে একটি গুলি বোঝাই রাইফেল নিয়ে আমি তলিয়ে গেলাম ঘুমে। সে ঘুম 12 ঘন্টা স্থায়ী হয়। পরের দিনটা গেল মালপত্র শুকোতে এবং বাঘিনীর চামড়া সাফ করে টান টান করে মেলতে। যখন এইসব কাজকর্ম এগোচ্ছে, গ্রামবাসীরা ভিড় জমালো আমার অভিজ্ঞতা শুনতে। ওদের অভিজ্ঞতা বলতে ওরা সেদিন ক্ষেতের কাছ থেকে ছুটি নিয়েছিল। উপস্থিত প্রতিটি পুরুষই 1 বা একাধিক আপনজনকে হারিয়েছে। বহুজন মানুষ খেকোটির হানা দাঁত ও নখের চিহ্ন বইছে, তা তারা মৃত্যু অবধি শরীরে বইবে। মানুষ খেকোটিকে মারবার এক সুযোগ নষ্ট হওয়ায় আমার খেদ জড়ো হওয়া পুরুষদের সমর্থন পেল না। আগে একটি মানুষ খেকো ছিল একথা সত্যি, তবে সাম্প্রতিক মাসগুলিতে নিহত মানুষদের অবশেষ উদ্ধার করতে যে উদ্ধারক দলগুলি গেছে তারা মরির ওপর 2টি বাঘ দেখেছে, এবং মাত্র 1 পক্ষ আগে একই সঙ্গে নিহত হয়েছে একটি লোক এবং তার স্ত্রী। 2টি বাঘই যে পাকা মানুষ খেকো, এদের কাছে এটি তার যথেষ্ট প্রমাণ। আমার তাঁবুটি ছিল পাহাড়ের একপাশে চূড়োর ওপর, এক ছড়িয়ে থাকা প্রাকৃতিক দৃশ্যের মুখোমুখি। আমার ঠিক নিচে নন্দাউর নদীর উপত্যকা, তাতে একটি পাহাড়, এটি একেবারেই অনাবাদি, আর দূরে একটা 9000 ফুট উঁচু পাহাড়। পাশে সরকারি ম্যাপ বিছিয়ে হাতে একটি ভালো বাইনোকুলার নিয়ে সে সন্ধ্যায় যখন আমি ধাপকাটা ক্ষেতের কিনারে বসে আছি, গত 3 বছরে 20টি মানুষ যেখানে যেখানে নিহত হয়েছে গ্রামবাসীরা তার সঠিক অবস্থিতি আঙুল দিয়ে দেখালো। 40 বর্গমাইল এলাকা জুড়ে মোটামুটি সমান দূরে দূরে ভাগ করে এই হত্যার ব্যাপার ঘটেছে। এই অঞ্চলের জঙ্গলগুলিতে গরু চড়াবার অধিকার দেওয়া আছে, এবং ওগুলিতে পৌঁছবার গো রাস্তায় আমার 4টি তরুণ মোষকে বাঁধব বলে স্থির করলাম। পরের 10 দিন বাঘিনীটির কোনো খবর পাওয়া গেল না,
এবং সে সময়কাল আমি কাটালাম সকালে মোষগুলির খোঁজ নিয়ে, দিনে বনগুলি তল্লাশি করে এবং সন্ধ্যায় মোষগুলি বেঁধে। আমার তাঁবুর ওপরকার পাহাড়ের এক গিরিখাতে একটি গরু মারা পড়েছে এই সংবাদে 11 দিনের দিন আমার আশা বেড়ে গেল। তবে মরিটি একবার দেখে জানলাম গরুটি মারা পড়েছে এক বুড়ো চিতার হাতে। তার থাবার ছাপ আমি বারবার দেখেছি। গ্রামবাসীরা নালিশ জানালো বহু বছর ধরে চিতাটি তাদের গরু, মোষ এবং ছাগল প্রচুর মেরে আসছে এবং আমি ওকে মারব বলে বসা ঠিক করলাম। মরা গরুটির কাছাকাছি এক অগভীর গুহা আমার যে আড়াল দরকার ছিল তা দিল। সে গুহায় বেশিক্ষণ কাটাইনি আমি। চোখে পড়ল গিরিখাতের উল্টো পাশ দিয়ে চিতাটি নেমে আসছে। আমি গুলি ছুড়তে রাইফেল তুলছি, তখন গ্রামের দিক থেকে আমার উদ্দেশ্যে এক অতি বিচলিত কণ্ঠস্বর শুনলাম। এই জরুরি আহ্বানের একটিমাত্র কারণ থাকতে পারে এবং টুপিটি ছো মেরে তুলে নিয়ে আমি গুহা থেকে ছুটে বেরোলাম। চিতাটি তাতে বেজায় ঘাবড়ে গেল ও প্রথমে মাটিতে পেট চেপটে বসে পড়ল। তারপর সক্রোধ উফ গর্জনে যে পথ দিয়ে এসেছিল তাই ধরে পালালো লাফ মেরে। গিরিখাতের যে পাশে আমি সে পাশ ধরে হাঁচড়ে পাছড়ে উঠলাম। ওপরে উঠে লোকটিকে চেঁচিয়ে জানালাম আমি আসছি, আর যত জোরে পারি ছুটলাম ওর কাছে যেতে। গ্রাম থেকে আগাগোড়া পথ পাহাড়ের চড়াই ধরে ছুটে এসেছে লোকটি। দম ফিরে পেলে ও খবর দিল গ্রামের দূর প্রান্তে আন্দাজ 8 মাইল দূরে একটি স্ত্রীলোক এইমাত্র মানুষকেকর হাতে মারা পড়েছে। আমরা যখন পাহাড়ের গা বেয়ে উতরাইয়ে ছুটছি দেখলাম ইতিপূর্বে উল্লিখিত চত্বরে জনতার এক ভিড় জমেছে। আবার একবার সংকীর্ণ গলি দিয়ে আমার ঢোকা চোখে পড়ল না কারো এবং জড়ো হওয়া লোকদের মাথার উপর দিকে ঝুঁকে চেয়ে একটি মেয়েকে মাটিতে বসে থাকতে দেখলাম। মেয়েটির বয়স অল্প, তার দেহের ওপরের দিকের কাপড় ছিঁড়ে গেছে, মাথাটা পেছন দিকে হেলিয়ে হাতের ওপর ভর দিয়ে সে বসেছিল। কোনো সারা শব্দ নেই, কেবল নিঃশ্বাসের সঙ্গে তার বুক ওঠানামা করছে আর মুখ ও ঘাড় থেকে রক্ত গড়িয়ে বুকের মাঝখানে গিয়ে জমাট বাঁধছে। আমার উপস্থিতি শীঘ্রই ঠাউরে এলো এবং মেয়েটির কাছে আমার এগোবার জন্যে পথ ছেড়ে দেওয়া হলো। আমি যখন ওর জখম পরীক্ষা করছি 1-20 লোক একসঙ্গে কথা কইতে কইতে আমাকে জানালো খানিকটা ফাঁকা জমিতে মেয়েটির স্বামী আর বেশ কিছু লোকের চোখের সামনে মেয়েটিকে আক্রমণ করা হয়। ওরা একজোটে চেঁচিয়ে উঠতে ভয় পেয়ে বাঘটি মেয়েটিকে ছেড়ে দেয় এবং জঙ্গলের দিকে চলে যায়। মেয়েটি মরে গেছে ভেবে ও যেখানে পড়ে যায় সেখানেই ওকে ফেলে রেখে ওর সঙ্গীরা আমাকে খবর দিতে ছুটে গ্রামে ফিরে আসে। ক্রমে মেয়েটি জ্ঞান ফিরে পায় এবং গ্রামে ফিরে আসে। জখমের কারণে ও কয়েক মিনিটে মারা যাবে এ সুনিশ্চিত। তখন ওরা ওকে বয়ে নিয়ে যাবে আক্রমণের জায়গায় এবং ওর মরিটা সামনে রেখে বসতে পারবো আমি, গুলি করে মারতে পারবো বাঘটিকে। যতক্ষণ আমাকে এসব খবর দেওয়া হতে থাকলো মেয়েটির চোখ আমার মুখ থেকে একবারও নড়ল না। জখম ভয় খাওয়া জন্তুর মতো মিনতি ভরা টলটলে চাহনিতে ও আমার প্রতিটি নড়াচড়া অনুসরণ করতে থাকলো। আমার তখন অবাধে নড়াচড়ার জায়গা দরকার, হতবুদ্ধি হয়ে গেছি। সে অবস্থা কাটানো দরকার। মেয়েটির নিঃশ্বাস নিতে খোলা বাতাস দরকার। সসংকোচে বলি, এগুলির জন্যে আমি যে ব্যবস্থা নিলাম তা খুব একটা কোমল হলো না। পুরুষদের মধ্যে শেষজন যখন তাড়াতাড়ি চলে গেল, মেয়েরা এতক্ষণ ছিল পেছনে। তাদের লাগিয়ে দিলাম জল গরম করতে আর আমার শার্টটা ছিঁড়ে ব্যান্ডেজ বাঁধতে। ওটা তুলনায় পরিষ্কার ও শুকনো ছিল। যাকে দেখে মনে হচ্ছিল হিস্টিরিয়া শুরু হবার পর্যায়ে পৌঁছেছে সেই মেয়েটিকে ঠেলে পাঠালাম একটি কাঁচির জন্যে গ্রাম ধরে ফেলতে। জল ও ব্যান্ডেজ আগেই তৈরি হয়ে গেল। যে মেয়েটিকে কাঁচির খোঁজে পাঠিয়েছিলাম সে ফিরে এলো, সঙ্গে কাঁচি। ও বলল গ্রাম থেকে এই একমাত্র কাঁচি বেরোলো। বহুকাল যাবৎ মৃত এক দর্জির বাড়িতে কাঁচিটি পাওয়া গেছে। দর্জির বিধবা ওটি আলু খুঁড়ে তোলার কাজে ব্যবহার করে। প্রায় 8 ইঞ্চি লম্বা মরচে ধরা ফলা দুটিকে কোনো মতে পরস্পরের কাছে আসতে বাধ্য করা গেল না। সে চেষ্টায় ব্যর্থ হবার পর রক্ত জমাট ঘন চুলের গোছাগুলি না কেটে ফেলে রাখলাম। প্রধান ক্ষত হল নখের ঘায়ে কাটা 2টি জখম। একটি 2 চোখের মধ্যে থেকে শুরু হয়ে
সোজা মাথার ওপর দিয়ে ঘাড়ের গোড়া অবধি চলে গিয়েছে। সেটি খুলির সামনা সমান দুভাগে চিরে দুপাশে ঝুলিয়ে দিয়েছে। অপরটি প্রথমটির কাছে শুরু হয়ে কপাল বরাবর ডান কান অবধি চলে গেছে। এই বীভৎস হা করা ক্ষতগুলির ওপর ডান বুক, ডান কাঁধ ও ঘাড়ে কয়েকটি গভীর নখের আঘাত, আর ডান হাতের পিঠে একটি গভীর কাটা। মাথা বাঁচাবার ব্যর্থ চেষ্টায় মেয়েটি যখন হাত তোলে, এই জখমটি তখন করা হয়, এ একেবারে পরিষ্কার বোঝা যাচ্ছে। এক ডাক্তার বন্ধুকে একবার আমি পায়ে হেঁটে বাঘ শিকারে নিয়ে যাই। এক উত্তেজনা মধুর সকালের পর ফিরে এসে তিনি আমাকে এক হলদে তরল পদার্থের 2 আউন্সের একটি শিশি দিয়ে যখনই আমি শিকারে বেরোই তখনই সেটি সঙ্গে রাখতে উপদেশ দেন। 1 বছরেরও বেশি শিশিটি আমি আমার শিকার জ্যাকেটের ভেতরের পকেটে বয়ে বেরিয়েছি এবং তরল পদার্থটির খানিকটা উপে গেছে। তবু শিশিটির 3 ভাগ ছিল ভর্তি এবং মেয়েটির মাথা ও শরীর ধুয়ে সাফ করার পর আমি শিশিটির মাথা ভাঙলাম ও শিশির জিনিসটির শেষ ফোঁটাটি অবধি ঢেলে দিলাম ক্ষতগুলিতে। এটি সারা হলে খুলির ঝুলন্ত চামড়া জুড়ে রাখা দরকার বলে মাথা ব্যান্ডেজ করলাম। মেয়েটিকে তুলে নিলাম আর বয়ে নিয়ে গেলাম তার বাড়িতে। সে একটি ঘরেই বাসবসতি, রান্নাঘর ও নার্সারি। মেয়েরা এলো পেছন পেছন। দরজার কাছে আড়া থেকে ঝুলছে একটি খোলা ঝুড়ি। তার মালিক এখন খাওয়ার জন্যে হইহল্লা জুড়ল। এ এমন এক জটিল ব্যাপার যে এর ব্যবস্থা আমি করতে পারি না, অতএব এর সমাধানের ভার ছেড়ে দিলাম জড়ো হওয়া মেয়েদের ওপর। 10 দিন বাদে আমার চলে যাবার আগে যখন মেয়েটির সঙ্গে শেষবারের মতো দেখা করতে যাই, দেখলাম ও বসে আছে ওর বাড়ির দোরগোড়ায়, কোলে ঘুমন্ত শিশু। যেখানে বাঘের নখ মাংসের সবচেয়ে গভীরে গেঁথে বসে যায়, সেই ঘাড়ের গোড়ায় একটি ঘা ছাড়া ওর সব ক্ষতই শুকিয়ে গেছে। যেখানে খুলির চামড়া নিখুঁত জুড়ে গেছে তা দেখাবার জন্যে ওর কোকিল কালো চুলের অজস্র সম্পদ ভাগ করে ও সহাস্যে বলল, ওর বোন ভুল করে দর্জির বিধবার কাছ থেকে ভুল কাঁচিটা ধার করে এনেছিল বলে ও খুব খুশি, কেননা এখানে ন্যাড়া মাথা হলো বৈধব্যের চিহ্ন। আমার বন্ধু সেই ডাক্তার এই লাইনগুলি যদি কোনো দিন পড়েন, আমি চাইব উনি জানুন যে অমন ভেবেচিন্তে উনি আমার জন্যে যে হলদে তরল পদার্থের ছোট্ট শিশিটি জোগাড় করে দিয়েছিলেন, সেটি একটি অতীব সাহসী তরুণী মায়ের জীবন বাঁচিয়েছে। আমি যখন মেয়েটিকে দেখছিলাম, আমার লোকজন একটি ছাগল জোগাড় করে। মেয়েটির রেখে আসা রক্তের নিশানার পেছন পেছন গিয়ে যেখানে আক্রমণটি হয় সেই জায়গাটি খুঁজে পেলাম আমি। ছাগলটিকে এক ঝোপে বেঁধে দিয়ে আমি কাছাকাছির মধ্যে একমাত্র গাছ, একটি বেটে ওক গাছে চড়লাম ও রাতভর পাহারায় জাগবো বলে তৈরি হলাম। মাঝে মধ্যে ঘুমিয়ে নেওয়া সম্ভব ছিল না, কেননা আমার বসার জায়গা জমি থেকে মাত্রই সামান্য কফুট উঁচুতে এবং বাঘিনীটি তখনও ডিনার খায়নি। যাই হোক, সারা রাতেও আমি আর কিছু দেখিনি, শুনিনি। আগের সন্ধ্যায় এ কাজ করতে সময় পাইনি। সকালে মাটি পরীক্ষা করে দেখলাম যে মেয়েটিকে আক্রমণ করার পর বাঘিনীটি উপত্যকা ধরে 8 মাইল গেছে। সেখানে একটি গোপথ নন্দাউর নদী অতিক্রম করেছে। ডালকানিয়ার ওপরের শৈলশিলাটির ওপরের জঙ্গলে পথের সঙ্গে এই গোপথটি যেখানে মিশেছে, সেই অবধি গোপথে 2 মাইল গেছে বাঘিনী। এখানে আসার পর জমি শক্ত হয়ে গেল। আমি নিশানা হারিয়ে ফেললাম। শৌচ ব্যবস্থার অভাব মেনে নিয়ে ঘরের যত কাছাকাছি থাকা যায় 2 দিন ধরে চারদিকের সকল গ্রামের লোকরা তা থাকলো। তারপর তৃতীয় দিন 4 জন রানার আমার কাছে খবর আনলো ডালকানিয়ার 5 মাইল দক্ষিণে লোহালি নামে এক গ্রামে মানুষখাকি একটি শিকার নিয়েছে। রানাররা জানালো জঙ্গল পথে দূরত্ব হলো 10 মাইল, কিন্তু শর্টকাটে 5 মাইল। তাই দিয়ে ওরা আমাকে নিয়ে ফিরতে চাইল। আমার প্রস্তুতি সমাধা হলো চটপট এবং দুপুরের সামান্য পরে আমি আমার 4 গাইড সহ রওনা হলাম। 2 মাইল ব্যাপী এক অতি দুরারোহ চড়াই পথ আমাদের পৌঁছে দিল ডালকানিয়ার দক্ষিণে দীর্ঘ শৈলশিলাটির চূড়ায়, যেখানে মরি পড়েছে বলে খবর এসেছে। 3 মাইল নিচের সেই উপত্যকা এখান থেকে দেখা যাচ্ছিল। আমার গাইডরা কোনো বিশদ খবর দিতে পারল না। ওরা থাকে একটি গ্রামে, সেটি লোহালি থেকে 1 মাইল দূরে, এবং যেমনটি আগে বলা হয়েছে সেই একই পন্থায়
তাদের কাছে সকাল 10টায় খবর আসে যে লোহালিতে একটি মেয়ে মানুষ খেকোর হাতে মারা পড়েছে। আর ডালকানিয়ায় আমাকে এই খবর পৌঁছতে তাদের নির্দেশ দেওয়া হয়। পাহাড়ের যে চূড়ায় আমরা দাঁড়িয়েছিলাম তা গাছপালা শূন্য, এবং যতক্ষণে আমি দম ফিরে পেলাম ও একটি সিগারেট খেলাম, আমার সঙ্গীরা আমাকে জমির নিশানিগুলি দেখাতে থাকলো। আমরা যেখানে জিরোচ্ছিলাম তারই কাছে একটি বড় পাথরের নিচের আড়ালে একটি ছোট পোড়ো কুটির, তার কাছে গোল কাটা ঝোপের বেড়া। এই কুটিরটির বিষয়ে জিজ্ঞেস করতে লোকগুলি আমাকে এই গল্পটি বলল। 4 বছর আগে একজন ভুটিয়া বিশ্রাম করার জন্য এবং গ্রীষ্ম ও বর্ষায় তার ছাগলগুলোকে হৃষ্টপুষ্ট করে পরবর্তী শীতের কাজের জন্য তাদের তন্দুরুস্ত করে তুলতে এই কুটিরটি তৈরি করে। লোকটি সারা শীতকাল পাহাড়ের পাদদেশের বাজারগুলি থেকে গুড়, লবণ এবং অন্যান্য জিনিসপত্র কিনে জঙ্গল এলাকায় বিক্রি করত। কয়েক সপ্তাহ বাদে ছাগলগুলি পাহাড়ের উৎরাই বেয়ে নেমে যায় এবং আমাকে যারা গল্পটি বলছে তাদের শস্যের ক্ষতি করে। ওরা যখন প্রতিবাদ জানাতে উঠে আসে তখন দেখে কুটিরটি খালি, আর ভেড়া ছাগলের পাহারাদার যে হিংস্র কুকুর ওদের তাঁবুতে রাতে পাহারা দেবার জন্যে ভুটিয়ারা সর্বদা সঙ্গে রাখে, সেই কুকুরটি লোহার খুঁটিতে শেকলে বাঁধা, মৃত। অসৎ উদ্দেশ্যে কিছু করা হয়েছে বলে সন্দেহ করা হয়। পরদিন কাছাকাছি গ্রামগুলি থেকে পুরুষদের জড়ো করা হয় ও এক তল্লাশি দল গঠিত হয়। আন্দাজ 400 গজ দূরে একটি বাজে পড়া ওক গাছের দিকে আঙুল দেখিয়ে আমার সংবাদদাতারা বলল যে ওটির নিচে মানুষটির দেহাবশেষ, তার খুলি, কয়েক কুচি হাড় ও পোশাক পাওয়া যায়। এটিই হলো চৌগড়ের মানুষ খাকির প্রথম মানুষ শিকার। যেখানে আমরা বসেছিলাম সেখান থেকে ওই খাড়াই পাহাড় বেয়ে নামার কোনো পথ নেই, এবং লোকগুলি আমাকে জানালো 16 শিরা ধরে আমাদের আধ মাইল এগোতে হবে। সেখানে আমাদের একটি বেজায় খাড়াই ও এবড়ো খেবড়ো পায়ে চলা পথ মেলা উচিত। সেটি ওদের গ্রাম পেরিয়ে আমাদের সিধে নিয়ে যাবে লোহালিতে। জায়গাটি আমরা নিচের উপত্যকায় দেখতে পাচ্ছিলাম। 16 শিরা ধরে যাবার পথের অর্ধেক আন্দাজ গিয়েছি, তখন সহসা মনে হলো আমাদের পেছনে পেছনে অনুসরণ করা হচ্ছে। এরকম মনে করার জন্য কোনো যুক্তি দর্শাতে আমি অক্ষম। এরকম মনে করার বিরুদ্ধে নিজের সঙ্গে তর্ক করে লাভ হলো না। এই সমগ্র এলাকায় শুধু একটি মানুষ খাকিই আছে, এবং 3 মাইল দূরে সে এক শিকার সংগ্রহ করেছে। তা ছেড়ে ও এখানে আসবে সেই সম্ভাবনা নেই। যাই হোক, এই অস্বস্তির অনুভূতি লেগেই রইল, এবং যেহেতু আমরা এখন ঘাস ঢাকা শৈলশিরার সবচেয়ে চওড়া অংশটিতে পৌঁছেছি, লোকগুলিকে বসতে বাধ্য করলাম। আমি না ফেরা অবধি ওদের নড়াচড়া না করতে নির্দেশ দিলাম, আর নিজে বেরুলাম তল্লাশি করে দেখব বলে। শৈলশিরাটি যেখানে প্রথম ধরি সেখান অবধি আবার ফিরে গিয়ে জঙ্গলে ঢুকলাম। সযত্নে ফাঁকা জমিটি দেখে ঘুরে এলাম এবং ফিরে গেলাম যেখানে লোকগুলি বসেছিল। কোনো পশু বা পাখির বিপদজ্ঞাপক ডাক ইঙ্গিত জানায়নি কাছাকাছি কোথাও কোনো বাঘ আছে বলে। তবু সেখান থেকে আমি লোক 4 জনকে আমার আগে আগে হাঁটালাম। সেফটি কাছে বুড়ো আঙুল রেখে সমানে পেছনে চাইতে চাইতে আমি এলাম পেছনে। যে ছোট গ্রামটি থেকে আমার সঙ্গীরা রওনা হয়েছিল সেখানে পৌঁছলাম যখন, ওরা আমার কাছে বিদায় নিতে চাইল। এই অনুরোধে আমি খুবই খুশি হলাম, কেননা তখনও 1 মাইল ব্যাপী নিবিড় জঙ্গল দিয়ে যেতে হবে আমাকে। আমার পেছনে পেছনে অনুসরণ করে কিছু আসছে, এ ভাবটা মন থেকে অনেকক্ষণ হলো কেটে গেছে। তবু শুধু নিজের জীবন বাঁচিয়ে চলতে আমার অনেক বেশি নিরাপদ, স্বস্তিকর লাগবে। বাইরের ধাপকাটা ক্ষেতগুলির সামান্য নিচে যেখানে নিবিড় জঙ্গল শুরু হয়েছে, যেখানে একটি স্ফটিক স্বচ্ছ জলের ঝর্ণা, তা থেকে গ্রামটি জলের যোগান নেয়। এখানে নরম ভিজে মাটিতে আমি বাঘিনীটির থাবার টাটকা ছাপ দেখলাম।